আজকের আমরা লাইফ সায়েন্সের একটা চ্যাপ্টার দেখব, যেটা হচ্ছে ব্লাড, যেটা থেকে কোশ্চেন পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে। তো আমরা দেখব যে প্রথম ব্লাডে কি বলছে, যে ব্লাড হচ্ছে একটা তরল যোগ কলা। আচ্ছা, তরল যোগ কলা কথার অর্থ কি? তরল যোগ কলা মানে যে একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়ে দেয়, তাকে আমরা যোগ কলা বলে থাকি, তাকে আমরা যোগাযোগের মাধ্যম বলে থাকি। কারণ এটাকে আমরা ইংরেজিতে বলি কি, কানেকটিভ টিস্যু। তো এবারে এটা আমাদের কি করে, যে এক অঙ্গের সঙ্গে অন্য অঙ্গের যে সম্পর্ক সেটা স্থাপন করে দেয়। তাহলে এখানে যে হার্টের সঙ্গে যে এখানে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কার দ্বারা আমরা বুঝতে পারি? সেটা ব্লাড। কারণ হার্ট না পাম্প করলে আমাদের সারা শরীরে ব্লাড ছড়াবে না। তো এটা হচ্ছে সেই কারণে আমরা একে তরল যোগ কলা বলে থাকি, বা ইংরেজিতে বলতে কানেকটিভ টিস্যু। এরপর বলছে 14ই জুন ব্লাড ডোনার্স ডে। 14ই জুন আমরা ব্লাড ডোনার্স ডে অবজার্ভ করি। কেন অবজার্ভ করি? কারণ আমরা জানি যে কোনো মুমূর্ষু রোগীর ক্ষেত্রে ব্লাডের প্রয়োজন হয়। তো ব্লাড যে কোনো সবাইকে ডোনেট করা উচিত। তো ব্লাড সেই জন্য, সেই ব্লাড ডোনেশনকে উৎসাহিত করার জন্য, যাতে সাধারণ মানুষ ব্লাড ডোনেট করতে উৎসাহিত হয়, সেই জন্য কোনো একটা দিনকে, যে বছরের যে কোনো একটা দিনকে আমরা স্মরণীয় করার জন্য সেই দিনটা পালন করি। তেমন 14ই জুনকে আমরা ব্লাড ডোনার ডে হিসাবে পালন করি। এটা ইম্পর্টেন্ট, অনেক সময় এক্সামে জিজ্ঞাসাও করে। তারপর আছি ব্লাড কোন দুটো জিনিস নিয়ে তৈরি? ব্লাড প্রধানত দুটো রকম জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে কঠিন আর একটা হচ্ছে তরল। কঠিন বলতে যেগুলো হচ্ছে কি, তিনটে পদার্থের কথা আমাদের মাথায় আসে। আর তরলকে আমরা প্লাজমাও বলি। আচ্ছা, এবারে আসি যে কঠিন যেটা থাকে 45%, তরল থাকে 55%। কঠিনকে আমরা বলে থাকি কণিকা। কি কি কণিকা থাকে? লোহিত রক্ত কণিকা, যেটাকে আমরা আরবিসি বলছি, যেটা হচ্ছে রেড ব্লাড সেল। আর তারপরে আছে কি, শ্বেত রক্ত কণিকা, যেটাকে আমরা ডব্লিউবিসি বলছি, যেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল। আর তারপর আছে প্লেটলেটস। তার মানে এই তিনটে কণিকা দ্বারাই আমাদের ব্লাড তৈরি হয়। তাহলে এই তিনটে কণিকার মধ্যে এই তিনটে কণিকাই থাকে। এবার আসছে তরলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ থাকে জল। সবচেয়ে বেশি পরিমাণ কি থাকে? জল। সেটা প্রায় 90%-এর মতোই থাকে, প্রায় 90%। এবারে হচ্ছে প্রোটিন। তারপর কি থাকে? প্রোটিন থাকে, মিনারেল থাকে, আর কি থাকে? গ্লুকোজ ও অ্যামিনো অ্যাসিড। মিনারেল বলতে এখানে যে কোনো খনিজ পদার্থ হতে পারে, যেমন আমাদের রক্তে তো এপি থাকে, আরও অনেক কিছু থাকে যেগুলো আমাদের মিনারেল তার মধ্যে অবস্থিত। এবারে জল, প্রোটিন, গ্লুকোজ ও অ্যামিনো অ্যাসিড। তাহলে জল সবচেয়ে বেশি পরিমাণ কি থাকে? জল। সেটা প্রায় এর 90%-এর মতো জল থাকে। এবার আমরা যে তিনটে কণিকা দেখলাম, সেই তিনটে কণিকার মধ্যে সবচেয়ে বড়কে, সাইজে বড়, কোষের আকারে বড়কে ডব্লিউবিসি, তারপর আরবিসি, তারপর প্লেটলেটস। এরপর আসছে প্রোটিন ইন প্লাজমা। প্লাজমাতে আমরা কি প্লাজমাতে আমরা দেখলাম জল থাকে আর প্রোটিন থাকে। তাহলে প্লাজমাতে কি কি প্রোটিন উপস্থিত, সেইটা আমরা দেখবো, যে প্লাজমাতে কি কি প্রোটিন উপস্থিত। তাহলে এখানে দেখবো যে ফার্স্ট কি থাকে? ফাইব্রিনোজেন। কি থাকে? ফাইব্রিনোজেন প্লাজমাতে থাকে। অ্যালবিউমিন। কি থাকে? অ্যালবিউমিন। তারপর কি থাকে? অ্যালবিউমিন আর গ্লোবিউলিন। আর কি থাকে? প্রোথ্রম্বিন। এই চারটে জিনিস কি থাকে? প্লাজমাতে থাকে। প্লাজমা আমাদের শরীরে কি করে? ব্লাড ক্লটিংকে সে হচ্ছে কি করে? মেনটেন করে। আর দ্বিতীয় হচ্ছে আর কি করে? 2 নম্বর আর কি করে? 2 নম্বর দেহের টেম্পারেচার ঠিক রাখে। রক্ত বাহে, ধরো এই একটা নালী, এর মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, এর মধ্যে দিয়ে কি রক্ত প্রবাহিত হচ্ছে, তাহলে এর মধ্যে দিয়ে রক্ত জমাট বাঁধে না। কেন বাঁধে না? রক্তবাহী জমাট বাঁধে না, কারণ এই হেপারিন থাকে বলে। কোথায় কি থাকে? হেপারিন থাকে। তাহলে এই হেপারিনের জন্য কি হয় না? রক্ত জমাট বাঁধে না। হেপারিন এটা প্রডিউস করে কে? এটা উৎপন্ন করে হচ্ছে লিভার। এটা উৎপন্ন করে কে? লিভার। তাহলে আমরা দেখলাম যে হেপারিন থাকার কারণে রক্ত জমাট বাঁধে না। আর এই যে হেপারিনটা, এটা উৎপন্ন করে কে? আমাদের লিভার। প্রথমে দেখব লোহিত রক্ত কণিকা, আরবিসি, যাকে আমরা কি বলি? আরবিসি। এই আরবিসি, এর একটা নাম ধরে আমরা ডাকি, সেটা হচ্ছে এরিথ্রোসাইট। একে আমরা কি বলি? একে আমরা একটা নাম ধরে ডাকি, সেটাকে বলি এরিথ্রোসাইট। এবারে এই আরবিসির দুটো কন্ডিশন আছে। তাহলে যে কোনো জিনিসের দুটোই কন্ডিশন হয় বেড়ে যাবে, নয় কমে যাবে। তাহলে যদি আরবিসি বেড়ে যায় মানে বৃদ্ধি পায়, যদি আরবিসির সংখ্যা আমাদের একটা কাউন্ট হয়, যে এত পরিমাণ আরবিসি থাকে, যেটা আমাদের ব্লাড টেস্টের সময় আমরা অনেকে দেখে নিই, যে এত পরিমাণ আরবিসি থাকে, এর থেকে বেড়ে গেলে বা কমে গেলে কি হবে, যেটা আমাদের নর্মাল রেঞ্জ। যেখানে হচ্ছে আরবিসি যদি বেড়ে যায় বা বৃদ্ধি পায়, তখন কি হবে? পলিসাইটেমিয়া, এই রোগটা আমাদের দেখা দেয়। এখানে হচ্ছে কি? পলিসাইটেমিয়া দেখা দেয়। আর যার ফলে আমাদের কি হয়? এইটার ফলে আমাদের রক্ত জমাট বাঁধতে শুরু করে, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, ব্লাড ক্লটিংয়ের
প্রবণতা বেড়ে যাবে এবং স্ট্রোকের ঝুঁকি এইটা সম্মুখীন হতে হবে। এরপর বলছে আরবিসি যদি কমে যায়, আরবিসি যদি কমে যায় তখন হবে কি অ্যানিমিয়া। অ্যানিমিয়া রোগটা আমরা প্রত্যেকে জানি, এটা আমরাও জানি এটা ডিএনএ ঘটিত রোগ, অ্যানিমিয়া হয়। এবার অ্যানিমিয়াতে কি হয়, আরবিসি সেল কম হয়ে যায়, যার ফলে আমাদের কি ব্লাড দিতে হয়। অনেকের আছে অ্যানিমিয়া, রক্তাল্পতা যেটাকে বলা হয় বাংলায়, অ্যানিমিয়াকে কি বলা হয়, রক্তাল্পতা। তাহলে এটা কমে গেলে আমাদের অ্যানিমিয়া হয়। এটা গেল লোহিত রক্তকণিকার সম্বন্ধে দুটো জিনিস, যে বাড়লে কি হয় কমলে কি হয়। এরপর আসছি যে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকাকে আমরা কি বলি, ডব্লিউবিসি। ডব্লিউবিসি যদি বেড়ে যায়, এরও দুটো কন্ডিশন হয়, বেড়ে যাবে নয় কমে যাবে। যদি ডব্লিউবিসি বেড়ে যায় তাহলে লিউকেমিয়া রোগ হবে, যেটাকে আমরা কি বলি, ব্লাড ক্যান্সার বলি, লিউকেমিয়া। আচ্ছা, বেড়ে গেলে মানে আমরা জানি যে ক্যান্সার কোনো রোগ নয়, যে কোনো কোষের অস্বাভাবিক বৃদ্ধি, মানে যে পরিমাণ আমাদের শরীরে কোষ বিভাজন হওয়ার কথা তার থেকে যদি বেশি পরিমাণ কোষ বিভাজন হয় তাহলে সেটাকে আমরা অস্বাভাবিক কোষ বিভাজন বলে থাকি। আর অস্বাভাবিক কোষ বিভাজন যখনই আসবে তখন সেটা নর্মাল সেল হতে পারে না, সেটা হচ্ছে তখন কি অসুস্থ সেল। আর এই অসুস্থ সেলকে আমরা সবসময় কি হিসাবে দেখি, ওটা ক্যান্সার হিসাবে দেখি। তো এখানে আমরা দেখতে চাচ্ছি যে ডব্লিউবিসি বেড়ে গেলে লিউকেমিয়া হয়, আর এই লিউকেমিয়াটা কি ক্যান্সার। আমরা যখন কারোর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে বলি, তারা অ্যাকচুয়ালি কি কাউন্ট করে ডাক্তাররা, ডব্লিউবিসির যে কাউন্টটা সেটা করে। আর যদি কমে যায় তাহলে কি হবে, লিউকোপেনিয়া রোগ হবে। আচ্ছা, এরপর আসি প্লেটলেটস। বেড়ে গেলে থ্রোম্বোসাইটোসিস রোগ হয়। বেড়ে গেলে কি রোগ হবে, থ্রোম্বোসাইটোসিস। আর কমে গেলে থ্রোম্বোসাইটোপেনিয়া। এই যে রোগটা, এই যে যদি কমে যায়, এইটা আমরা জানি যে আমাদের যখন ম্যালেরিয়া বা ডেঙ্গু হয় তখন ডাক্তার আমাদের ফার্স্ট ব্লাড টেস্ট করতে বলে। আর আমরা এটা প্রায় শুনেও থাকবো যে ব্লাড টেস্ট যখন করতে বলে তখন আমাদের বলে প্লেটলেটস কাউন্ট কম। যখন প্লেটলেটস কাউন্টটা কম হবে, এই প্লেটলেটস কাউন্ট কম হওয়ার অর্থ হচ্ছে সে কনফার্ম হয়ে যাবে ডাক্তার, যে কোনো ডাক্তার, যে এটা অ্যাকচুয়ালি হয় ডেঙ্গু নয় ম্যালেরিয়া। এবার তাদের আলাদা আলাদা টেস্ট আছে। তো মোটামুটি ফার্স্ট যে টেস্টটা সেটা কি হয়, প্লেটলেটস কাউন্ট। আরবিসি সম্বন্ধে আরও কিছু আমাদের জানার বাকি আছে, যে আরবিসির আকৃতি কেমন। আরবিসির আকৃতি অনেকটা গোল হয়, কিন্তু সেটা যেন দুদিকটা এরকম চ্যাপ্টা টাইপের হয়। গোল তো হয় কিন্তু দুদিকটা এই মাঝখানের দিকটা ঢোকা, যেটা চ্যাপ্টা আকৃতির বলা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় বায়ো কনকেভ। যেটাকে কি বলে, বায়ো কনকেভ, বায়ো কনকেভ বলে। যেখানে আমরা কি বলি, আরবিসির আকৃতি। এবার এই আরবিসি এ কতদিন বাঁচে, এ বাঁচে 20 থেকে 120 দিন। এই 20 থেকে 120 দিন আরবিসির পরমায়ু। এটা পরীক্ষায় বারবার জিজ্ঞাসাও করে যে আরবিসি কতদিন বাঁচে, 20 থেকে 120 দিন। এরপরে আসছে 3 নম্বর পয়েন্টে আমরা দেখব যে আরেকটা জিনিস, যে আরবিসির আরবিসির যেটা নিউক্লিয়াস নেই, আরবিসির কি নেই, নিউক্লিয়াস নেই। তাই আরবিসিকে আমরা কি বলি, কণিকা বলে থাকি। কণিকা কেন বলি, কণিকা বলি, লোহিত রক্ত কণিকা, কণিকা বলি কারণ এর কি নেই, নিউক্লিয়াস নেই। নিউক্লিয়াস নেই, আরেকটা জিনিস বলে দিই এখানে, যে কণিকা এখানে নিউক্লিয়াস নেই, কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে উট। উটের শরীরে যে আরবিসি পাওয়া যায় সেই আরবিসিতে আমরা কি পাই, নিউক্লিয়াস পাওয়া যায়। বা লামা বলে একটা প্রাণী হয়, এদের শরীরে কি পাওয়া যায়, নিউক্লিয়াস পাওয়া যায়। কার, আরবিসির। আরবিসির নিউক্লিয়াস পাওয়া যায়। এরপর আসছে 4 নম্বর। 4 নম্বরে আমরা দেখব এ শ্বসনে অংশগ্রহণ করে না। কে, শ্বসন, যেটা আমাদের শরীরে যে শ্বসনটা ঘটে, কারণ এর শ্বসন অংশগ্রহণ, কারণ এর মাইটোকন্ড্রিয়া নেই। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া নেই। তাহলে আমরা কি দেখলাম, যে এর মাইটোকন্ড্রিয়া নেই, তাই এর শ্বসনে অংশগ্রহণ করে না। কারণ কি করে করবে, কারণ মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলি, এটিপি উৎপন্ন হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এখানে তাহলে মাইটোকন্ড্রিয়াই যদি না থাকে তাহলে সে শ্বসনে অংশগ্রহণ করে কি করবে, তাহলে এ শ্বসনে অংশগ্রহণ করে না। এ উৎপন্ন হয় কোথা থেকে, এ উৎপন্ন হয় আমাদের রেড বোন ম্যারো। রেড বোন ম্যারো আমাদের কোথায় কোথায় থাকে, 2 জায়গায়, যেটা হচ্ছে মেন সবচেয়ে বড় থাকে। একটা হচ্ছে ফিমার। ফিমার, আচ্ছা ফিমারটা কোনটা বলে, ফিমারটা আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত, যেটাকে থাই বলা হয়। থাইয়ের ওই অংশটাকে আমাদের কি বলা হয়, রেড বোন ম্যারো ওখানে উপস্থিত। তো ওখান থেকে এখানে প্রায় আরবিসি হোক ডব্লিউবিসি হোক প্রায় সব রেড বোন ম্যারো থেকেই উৎপন্ন হয়। তাহলে আমরা ফিমার থেকে দেখলাম। আর একটা যেটা আমরা কি বলি, স্পাইনাল কর্ড। স্পাইনাল মানে আমাদের যেটা মেরুদণ্ড, মেরুদণ্ড থেকে আমাদের কি হয়, ওখানেও আমাদের কি রেড বোন ম্যারো উপস্থিত। তো ওখান থেকেও এর উৎপন্ন হয়। এইবারে আরবিসির উৎপন্ন তো হলো, এ শেষ হয় কোথায় গিয়ে, এ কিন্তু দুটো জায়গা হয়। এ মানে এক জায়গায় মরে যায়, সেখানে হচ্ছে সেটাকে আমরা বলবো প্লিহা। প্লিহাতে এ কিন্তু মরে যায়, কিন্তু মানে কবরস্থান বলা হয় অ্যাকচুয়ালি। প্লিহাকে এর কি বলা হয়, কবরস্থান বলা হয়।
কবর স্থান বলা হয়। কার? আরবিসির কবর স্থান। প্লিহাকে আমরা কি বলি? ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক বলে থাকি। প্লিহাকে আমরা কি বলি? ব্লাড ব্যাংক। এইবারে এই যে প্লিহার এখানে তো কবরস্থান হলো, কিন্তু ডেস্ট্রয় অ্যাকচুয়ালি এ নষ্ট হয় কোথায়? অ্যাকচুয়ালি এ তো কোথাও না কোথাও গিয়ে নষ্ট হয়। তাহলে আরবিসি নষ্ট হয় যেখানে গিয়ে, সেটা হচ্ছে লিভারে। লিভারে গিয়ে এ নষ্ট হয়ে যায়, কিন্তু কবরস্থানটা কোথায়? প্লিহাতে। তাহলে এই গেল আরবিসির মেন গল্প। তাহলে আরবিসির একবার সেভড হচ্ছে বায়োকনকেভ। এ 20 থেকে 120 দিন পর্যন্ত বাঁচে। কণিকা কেন বলি আমরা? কারণ এর নিউক্লিয়াস নেই। আর ব্যতিক্রম আমরা কি বলেছিলাম? যে লামা আর উট, এদের শরীরে যে আরবিসি পাওয়া যায় তাতে নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া নেই। মাইটোকন্ড্রিয়া যদি না থাকে তাহলে সে শ্বসনে অংশগ্রহণ করবে না, কারণ সেখানে শক্তির প্রয়োজন হয়। আর মাইটোকন্ড্রিয়াকেই আমরা শক্তির আধার বলে থাকি বা শক্তির ঘর বলে থাকি। এরপর হচ্ছে উৎপন্ন হয় কোথা থেকে? ফিমার বা স্পাইনাল। ফিমার বা স্পাইনাল, ফিমার মানে আমার কোমর থেকে হাঁটু পর্যন্ত যেটা সবচেয়ে বড় হাড় আমরা বলে থাকি, ওখানে আমাদের কি রেড বোন ম্যারো বা যেটা হচ্ছে অস্থি মজ্জা বলা হয়, ওখান থেকে আমাদের এই আরবিসির উৎপন্ন হয়। এরপর হচ্ছে এর কবরস্থান, মানে এ কোথায় গিয়ে কবরস্থান মানে কি শেষ হয়, ফিনিশ হয়, সেখানে এটাকে প্লিহা বলা হয়, যেটা হচ্ছে কবরস্থান। আর এই জন্য এই ব্লাড ব্যাংক অফ বডি বলে থাকি। এরপরে আমরা জানবো যে ডব্লিউবিসি, আরবিসি আর প্লেটলেটস এদের অনুপাত। আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেটস এদের তিনজনের অনুপাত। আমরা তিনজনের অনুপাত দেখবো যে 600:1:40। এই অনুপাতে আমাদের ব্লাডের মধ্যে এরা অবস্থান করে। যে আরবিসি যদি 600 অনুপাত থাকে, এ 1 অনুপাত, এ 40 অনুপাত, মানে সবচেয়ে বুঝতে পারছো সবচেয়ে রমরমাকার আরবিসি, সবচেয়ে বেশি রমরমা, মানে লোহিত রক্তকণিকা। আরবিসি মানে কি? লোহিত রক্তকণিকা। এবার আসবো আরবিসির হিমোগ্লোবিন। আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন কি? আমরা প্রত্যেকে জানি যে হিমোগ্লোবিন থাকার জন্য আমাদের রক্তের রং লাল হয়। লোহিত রক্তকণিকার জন্য রক্তের রং লাল হয় না, হিমোগ্লোবিনের জন্য রক্তের রং লাল হয়। এই হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, এক ধরনের প্রোটিন। এর কাজ কি? আমাদের রক্তে হচ্ছে যে ডাইরেক্ট এসে অক্সিজেন তো রক্তে মিশতে পারে না, সেই মেশানোর কাজটা কে করে? হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন আমাদের একটা শরীরে কেমন থাকা উচিত? মেল মানে কোনো ছেলেদের বা পুরুষের দেহে 13.8 থেকে 17.2 পর্যন্ত থাকলে সেটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এই রেঞ্জে থাকলে তাহলে যদি এর থেকে কম আসে তাহলে সেটা কি বলা হয়? অ্যানিমিয়ার আন্ডারে ধরা হয় বা রক্তাল্পতা ধরা হয়। এরপরে আসছে ফিমেল। ফিমেলে যদি 12.1 থেকে 15.1 এটা হচ্ছে থাকে। এবার কিছু কিছু মেয়েদের যারা প্রেগনেন্সির সময় তাদের কি হয়? এই হিমোগ্লোবিনের রেঞ্জটা অনেকটা কমে যায়। ঠিক আছে, এরপরে আসছি যে হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনের কাজ দেখলাম আমরা। আচ্ছা, আরেকটা জিনিস, এই হিমোগ্লোবিন থেকেই আমরা যে স্টাডি অফ ব্লাড, যে রক্তের যে স্টাডিকে আমরা কি বলবো? হেমাটোলজি। হেমাটোলজি। এই হেমাটো কথাটা কোথাতে? হিমোগ্লোবিন থেকে হেমাটোলজি কথাটা এসেছে। তাই আমরা রক্তের যে অধ্যয়ন তাকে আমরা কি বলবো? হেমাটোলজি। তাহলে এইখানে এই হিমোগ্লোবিনে এক ধরনের কি পাওয়া যায়? এক ধরনের আমাদের যেটাকে কি বলা হয়? খনিজ মৌল পাওয়া যায়, যেটাকে আমরা কি বলি? এফই, আয়রন পাওয়া যায়। তাহলে হিমোগ্লোবিনে কি থাকে? আয়রন। আয়রন থাকে হিমোগ্লোবিনে। কি? আয়রন থাকে। এবার আয়রনের কি থাকে? আয়রনের দুটোই প্রধানত আয়ন থাকে। একটা হচ্ছে Fe2+, আর একটা হচ্ছে Fe3+। একটা হচ্ছে ফেরাস আর একটা হচ্ছে ফেরিক। এই দুটো জিনিস আমাদের কি কোথায় থাকে? এটা আমাদের হিমোগ্লোবিনের মধ্যে অবস্থান করে। আর হিমোগ্লোবিনের কাজ বলে দিলাম, যে প্রধান কাজ হচ্ছে যে অক্সিজেনকে ট্রান্সপোর্ট করা আমাদের শরীরের মধ্যে, এটাই হচ্ছে প্রধান কাজ হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে এখানে হিমো থেকে আমরা হেমাটোলজি কথাটা এসেছি। আর এর মধ্যে যেটা থাকে সেটা কি? আয়রন থাকে। এবং এই আয়রনটা কি? দু ধরনের আয়ন থাকতে পারে, একটা ফেরাস আর ফেরিক। হিমোগ্লোবিনের যে অ্যাকচুয়ালি যে বিক্রিয়াটা হয় সেটা কেমন হয়? হিমোগ্লোবিনের যে বিক্রিয়াটা বলতে, ধরো এখানে আমরা দেখলাম যে 4O2 অণু কোথায় আসে? হিমোগ্লোবিনের সঙ্গে মেশে। যে অক্সিজেন তো এসে হিমোগ্লোবিনের সঙ্গে মেশে, তাহলে 4 এটা অণু, এবং অক্সিজেনের এই পরমাণুটা যার হচ্ছে কি? যার ভর সংখ্যা 2, আর হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? 8। এই অক্সিজেনের এই পরমাণুটা এসে কি হয়? এর সঙ্গে মিলিত হয়, হিমোগ্লোবিনের সঙ্গে মিলিত হয়। কার সঙ্গে? হিমোগ্লোবিনের সঙ্গে যদি মিলিত হয় তাহলে তখন এটা কি হবে? 4O2। এটা মিলিত হওয়ার ফলে আমাদের কি উৎপন্ন হবে? এই জিনিসটা আমাদের অ্যাকচুয়াল উৎপন্ন হয়। এইবার প্রত্যেকের একটা তো
অ্যাট্রাকটিভ টেন্ডেন্সি থাকে। অ্যাট্রাকটিভ টেন্ডেন্সি মানে যে আমার ভালো লাগার ক্রম হতে পারে, আমার যে কোনো নায়িকার আমার হতে পারে যে ফার্স্ট ক্যাটরিনা কাইফ পছন্দ, তারপর দীপিকা পাদুকোণ পছন্দ, এরকম একটা ক্রম হতে পারে যে আমার ফার্স্ট টপ এর পছন্দ, তারপর এর পছন্দ। তো ঠিক তেমন এরও একটা ক্রম, পছন্দের ক্রম আছে। এ কিন্তু অক্সিজেনকে সবচেয়ে বেশি লাইক করে না। এ অক্সিজেনকে নেয় ঠিকই আমাদের শরীরে, কিন্তু অক্সিজেনকে সবচেয়ে বেশি লাইক হিমোগ্লোবিন করে না। সবচেয়ে বেশি লাইক হিমোগ্লোবিন কাকে করে? কার্বন মনোক্সাইডকে করে। কার্বন মনোক্সাইডকে করে এই জন্য তোমরা দেখবে যখন গাড়ির ধোঁয়া আমাদের শরীরে আসে তখন আমাদের দম আটকে যায়। কারণ কি? সেখানে অক্সিজেন থাকলেও এ নিতে চায় না, যে চলো আমার এসে গেছে কার্বন মনোক্সাইড, আমার ভালোবাসা, পুরনো ভালোবাসা ফিরে এসেছে, আমি তাকেই নিয়ে নিই। তো এখানে তাই সে কার্বন মনোক্সাইডের দিকে বেশি পরিমাণ ঝোঁকে। অ্যাকচুয়ালি কার্বন মনোক্সাইডের প্রতি তার বেশি আকর্ষণ। তারপরে ক্রমটা আসে কে? অক্সিজেন, তারপরে CO2। না হলে এর পরে যদি CO2 থাকতো তাহলে তো প্রাণী থাকতো না, যে CO2 দিয়ে তো মানুষ বাঁচতে পারতো না। তাহলে প্রথমে কার্বন মনোক্সাইড আর তারপরে অক্সিজেন। ঠিক আছে, এইটুকুটা বোঝা গেল। ব্লাডের পিএইচ 7.3 থেকে 7.4 এর মধ্যেই হবে। এটা হচ্ছে কি? এটাকে আমরা বলি অ্যালকাইন। অ্যালকাইন মানে ঈষৎ অ্যালকাইন বলে থাকি। এটা হচ্ছে ঈষৎ ক্ষার। আমরা জানি যে 7-এ কি হয়? পিএইচ 7 মানে কি? নিউট্রাল, না অ্যাসিড না ক্ষার। 7-এর থেকে কম হলে সেটা কি হয়ে যায়? অ্যাসিড। আর 7-এর থেকে বেশি হলে সেটা কি হয়ে যায়? ক্ষার। সেটা হয় ক্ষার। তো এখানে আমরা দেখব যে অ্যাসিড আর ক্ষার, আর এটা হচ্ছে নিউট্রাল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা অ্যালকাইন, মানে 7.3 থেকে 7.4, তাই একে আমরা কি বলি? অ্যালকাইন, মানে ঈষৎ ক্ষারীয়। এরপরে আমরা আসবো পর্বতারোহী। কোনো পর্বতারোহী যখন অনেক ওপরে উঠলো তখন তার শরীরটা লাল হয়ে যায় কেন? এটা এবার তখন কি করে? যখন সে ওপরে ওঠে তখন আমাদের কিডনি কি করে? অ্যারিথ্রোপাইটিন নামক একটা হরমোন উৎপন্ন করে, যার ফলে আমাদের কি হয়ে যায়? আরবিসি, আমাদের শরীরে আরবিসিটা কি হয়ে যায়? বৃদ্ধি পায়। আরবিসিটা তখন বেশি পরিমাণ উৎপন্ন হয়, যে অ্যাকচুয়ালি কমটা কিসের? অক্সিজেনের কম, কিন্তু সে চাইছে যে আরবিসি বেশি হলে অক্সিজেনের কমটা মেকআপ দেবে। তো তাই আমাদের যখন পর্বতারোহীরা উপরে ওঠে আরবিসি বেড়ে যাওয়ার ফলে তাদের কি হয়ে যায়? তাদের হচ্ছে শরীর লাল হয়ে যায়। এটা গেল। এবার দ্বিতীয় হচ্ছে যে যদি আমাদের শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, মানে CO2-র পরিমাণ বেড়ে যায়, তাহলে আমাদের ব্লাডটা কেমন হবে? আমাদের ব্লাড তো অ্যাকচুয়ালি কেমন? অ্যালকাইন। যদি আমাদের শরীরে অক্সিজেনের তুলনায় যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে অনুপাত, সেটা তুলনায় যদি কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তাহলে তখন আমাদের শরীরে কি হয়ে যাবে? রক্তটা মানে ব্লাড কি হয়ে যাবে? ব্লাড হয়ে যাবে অ্যাসিডিক। কি হয়ে যাবে? অ্যাসিডিক, মানে অ্যাসিড হয়ে যাবে, টক হয়ে যাবে, বেশি পরিমাণ অ্যাসিডিক হয়ে যাবে। এবার ব্লাডটা যখন অ্যাসিডিক হয়ে যাবে, তাহলে অ্যাসিডিক হয়ে গেলে আমাদের শরীর কী হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। শরীর তখন কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে এবং বারবার হাই উঠতে থাকে। আমাদের শরীরে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন আমাদের বারবার হাইও ওঠে, তাই না? সের পিছনে কারণ কি? যে শরীর মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। যখন জানবে যে আমাদের হাই উঠছে বেশি পরিমাণ, এটা জেনে রাখবে যে আমাদের তখন নিশ্চয়ই শরীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।